সব থেকে বড় সালামিটা আমি ওর কাছ থেকেই পাই। মানে ঈদের দিন ও পুরা আমার একটা ওপেন ব্যাগ। 10 সাল থেকে পিছিয়ে ঘোরা শুরু করছি, 11 সালে যে ওয়ার্ল্ড কাপ জিতছি। আচ্ছা, হি ট্রিটস মি লাইক আ কুইন নাও। ঝগড়া তো ডেফিনেটলি লাগবে, এটা সব জায়গায় লাগে। সবচেয়ে দোষী মানুষ ওর কাছে আমি। আচ্ছা, সবকিছুতে অন্য কেউ দোষ করলেও ভাবে এটা আমি করছি। অনেক ভালোবাসি আমি ওকে, ওর থেকেও বেশি ভালোবাসি। বউয়ের কাছে কোনো কিছু লুকায় যদি কেউ ধরা খায়, ওর তো জীবন তেজপাতা হয়ে যাবে। Definitely. আগেই সারেন্ডার করা ভালো সবকিছু। আমারও ইচ্ছা ছিল আমি আর্মি হব। আর্মি, ওকে। আমি এখনো আর্মিদের অনেক রেসপেক্ট করি, এবং কখনো যদি আমার এই অপরচুনিটি আসে, আমি স্টিল আই ওয়ান্টেড টু জয়েন উইথ আর্মি। নাম্বার ওয়ান, বাট ইনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কেউ একজন ছিলেন। সাকিব আল হাসান। মাঠে তার গতি, ঘরে তার অনুভূতি। প্রিয় দর্শক, বাংলাদেশের মাঠের এগ্রেসিভ পেসার তাসকিন আহমেদ আসলে ঘরে কেমন? তিনি কি ঘরে এগ্রেসিভ, নাকি চুপচাপ, নাকি ইমোশনাল? এই প্রশ্নগুলোর উত্তর জানবার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আওয়ার ভেরি ওন তাসকিন আহমেদ এবং সেই সাথে তার লাইফ পার্টনার সাইয়েদা রাবেয়া নায়মা। হ্যালো অ্যান্ড ঈদ মোবারক। হ্যালো, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ এই তো ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। দুজনকে দেখতে খুবই সুন্দর লাগছে এবং খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ম্যাচিং ড্রেস। এর আগে আমি ম্যাচিং ড্রেস দেখেছি, কিন্তু এবার যেহেতু হচ্ছে আপু অবশ্যই আমরা যে তথাকথিত ড্রেস পরি বা ঈদের সময় সেটার বাইরে, তো সেই জায়গায় হচ্ছে ম্যাচিং করে ড্রেস পরা যায়, এই আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। দুজনকে দেখতেও অনেক ভালো লাগছে, হোপফুলি একটা দারুণ সময় কাটবে। আমার প্রথম প্রশ্ন আপুর কাছে, আসলেই ঈদের দিনের সকালটা কেমন কাটে? খুবই ভালো, খুবই ভালো। সুন্দর, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ডিফারেন্ট ফ্রম আদার্স মর্নিং। মানে সকালে সবার আগে কে ওঠে? সকালে মা ওঠে, কারণ মা আমরা ওঠে, জয়েন্ট শাশুড়ি ফ্যামিলি। হ্যাঁ, শাশুড়ি মা ওঠে, তারপর আমাদেরকে উঠায়, আমি উঠি, মার সাথে একটু হেল্প করি। এই তো স্টার্টটা এভাবেই হয়। তাসকিন আহমেদ কখন ওঠে? আপনাকে তাকে ডেকে দিতে হয়? নামাজের জন্য ডাকতে হয়, তখন ও, বাবা, তাসফিন ওরা মিলে সবাই নামাজ পড়ে আসে। এই তো। তাসকিন, আপনার কাছে জানতে চাই, ঈদের দিনের সকালের কথা তো শুনলাম, বাট প্রথম একসঙ্গে ঈদ সেটা কেমন ছিল এবং কত বছর আগের ঘটনা? এটা আমার আর নাইমার হ্যাঁ। প্রথম ঈদ প্রায় 9 বছর আগে। 9 বছর আগে। তো ভালো ছিল, মানে আমি কি করতাম, যখন আমরা তো এসএসসি সময় থেকে একজন আরেকজনকে চিনি এবং ক্লাসমেট ছিলাম 8 থেকে, তো 7 এই থেকে। ভালোবাসার গল্পটা অবশ্যই আমি জানতে তো চাইবো। ওই সময় থেকে তো চিনতাম। তো আমি নর্মালি দেখা যেত যে নামাজের পরেই শেষ করে কবর জিয়ারত করে ওর বাসার নিচে যাইতাম, আচ্ছা। একটু দেখতাম। তো যখন হচ্ছে বাসার পিছে একটা মসজিদ ছিল। তো ওই প্রথম ঈদটা যখন ওর সাথে ছিল, এটা খুব দারুণ মুহূর্ত ছিল যে সবসময় আমি তোমার বাসার নিচে যেতাম ঈদের নামাজ সবশেষে, এখন তুমি আমার সাথে আছো। তো Wow! খুব ভালো ছিল। এই ফিলিংসটা তো আসলেই ডিফারেন্ট, তাই না? মানে নামাজের সাথে প্রেমের এই যে সম্পর্কটা, এটাই মনে হয় আপনাদের হৃদয়টা আরেকটু বাড়িয়ে দিয়েছে। তবে আমি যদি জিজ্ঞেস করি আপুর কাছে যে একজন নর্মাল মানুষকে বিয়ে করা আর একজন ক্রিকেটারকে বিয়ে করা, বিয়ের পরে প্রথম ঈদ, সব মিলে আপনার কেমন কেটেছিল? খুবই ভালোই, কারণ ভালোবাসার মানুষ কাছে আছে। নর্মালি আগে কি হতো, বিয়ের আগে যেহেতু আমাদের লাভ ম্যারেজ, দ্যাটস ওয়াই ও বাসার নিচে যে ফোন দিত, তারপর ঈদ মোবারক জানাতো, আমি উপর থেকে বারান্দা থেকে তাকাইতাম, তারপরে ওর সাথে কথা হইতো, আর তখন তো একসাথেই ছিলাম বিয়ের পরে। সো স্পেশাল ছিল আলহামদুলিল্লাহ। বাও, আপনাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছে। ম্যাচিং পাঞ্জাবি এবং ম্যাচিং আবায়া, রাইট? আইডিয়াটা কার ছিল? আইডিয়াটা আমার ছিল। মেয়েদেরই এসব আইডিয়া থাকে হ্যাঁ। বেসিক্যালি, বাট দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে এবং Thank you. দুজনকে অনেক ভালো লাগছে, মনে Thank you. হচ্ছে মেড ফর ইচ আদার। থ্যাংক ইউ সো Thank you, মাচ। thank you. ছোটবেলার ঈদ সবসময় অনেক অ্যাডভেঞ্চারাস হয়, অনেক বেশি আনন্দের, কিন্তু বড়বেলার ঈদ একরকম হয়, বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। দুজনের কাছেই জানতে চাইবো যে বিয়ের আগের ঈদটা কেমন ছিল, বিয়ের পরের ঈদটা কেমন? কে আগে উত্তর দিবে? তাসকিন আহমেদ। আহ, ঈদ তো সবসময় স্পেশাল। দেখা গেছে যে বিয়ের আগের ঈদগুলার মুহূর্তগুলা অন্যরকম আনন্দ ছিল, তবে বেশি মজা ছিল হয়তো বিয়ের আগের ঈদগুলো, কারণ আমি তখন আরো বেশি ছোট ছিলাম। আহ, একটা সালামি নেওয়ার একটা তাড়না এবং ঈদের শপিং এর এক্সাইটমেন্ট, ওই জিনিসগুলা যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, কমতেছে। কিন্তু ঈদ অবশ্যই স্পেশাল। মানে বিয়ের পরের ঈদও, মানে প্রথম
দিকে খুবই মজাই ছিল। যখন আমাদের বাবু হয়েছে তারপর থেকে একটু ডিফারেন্ট অনুভূতি হওয়া শুরু হয়েছে প্রায়োরিটিটা যে ডিফারেন্ট হয়ে গিয়েছে। বাবুর দিকে বেশি প্রায়োরিটি, ফ্যামিলির দিকে বেশি প্রায়োরিটি, নিজের থেকে বেশি। তো আর এখন তো এখনো ঈদ অনেক স্পেশাল, কিন্তু ওই জিনিসটা মাথায় থাকে যে আহ, ঈদ কিভাবে আরো ফ্যামিলির এবং সবার জন্য স্পেশাল করা যায়। বাহ, দারুণ। ওই জিনিসটা হয়তো এটা শুধু আমার না, আমাদের ইভেন আপনারও মেবি, যে ইভেন ওরও যত আমরা বড় হই প্রেশার সবকিছুর বাড়তে থাকে, রেসপন্সিবিলিটি বাড়তে থাকে, ম্যাচিওর হই আমরা দিনের পর দিন। সো খুব সুন্দর একটা অ্যান্সার অলরেডি আমি পেয়ে গিয়েছি। আসলে জীবনটা এরকমই, পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে ম্যাচিওর হতে হয় অনেক বেশি, জীবনকে মেনে নিতে হয়। আর ঈদের আনন্দটা আসলে ঈদের আনন্দের জায়গায় থাকে। একটা পয়েন্ট আমি ফিরতে চাই, সালামি দেয়া এবং নেয়া। এখন সালামি মোটামুটি তাসকিন আহমেদ পায় না, তাই না? খুবই রেয়ার আসলে। বাবা শ্বশুর বাড়ি গেলে বাবা মা শ্বশুর শাশুড়ি, that's it. আর সেই জায়গায় তো মনে হয় আপুর ক্ষেত্রে হচ্ছে আরেকটা নাম হচ্ছে তাসকিন আহমেদ, সালামি দেয় তো? সব থেকে বড় সালামিটা আমি ওর কাছ থেকেই পাই। মানে সেটা তো ঠিকঠাক মতো দেয়? হ্যাঁ, নাকি অবশ্যই। না দিলেও আদায় আদায় করে নিতে হয়, নেয়, আদায়? সমস্যা নেই। মানে ওর কাছ থেকে আমি সকালে সালামি নেই, দুপুরে সালামি নেই, Wow. আর রাতেও সালামি নেই। তিন বেলা, এটা খুবই ইন্টারেস্টিং। না দিতে চাইলে উনি দিতেই হবে আর কি, এমন কিছু। সেটা কি টাকা হয় নাকি গিফট হয়, কি কি থাকে সালামের ক্ষেত্রে? টাকা চকচকে ঈদের নয়? দিন টাকাই চকচকে নয়। ওটাই আমার ভালো লাগে। আর ঈদের সকালে- আগে তো বলে যে কিছুই নিব না, বলে আমার শেষ করে দেয়। ছিলা দিয়ে দেয় তারপরে, না? সেটা কোন ক্ষেত্রে, মানে সালামের ক্ষেত্রে নাকি শপিং এর ক্ষেত্রে? শপিং করে দেয় পরে। Shopping এর ক্ষেত্রে। না, কিনতেই হবে, ঈদে কিনতে হবে, কিন্তু সালামিটা আমার লাগবেই। সালামির মানে অ্যামাউন্ট যদি আমি এক্সাক্ট অ্যামাউন্ট না শুনতে চাই, মানে একটা রেঞ্জের মধ্যে বলি, কত টাকার মধ্যে এই ছিলাটা দেয়া হয় তাসকিন আহমেদ? না, আমি বললাম তো, আমি রেঞ্জে জানতে চাচ্ছি, এক্সাক্ট আচ্ছা। অ্যামাউন্টে চাচ্ছি না জানতে। রেঞ্জ আপ মানে টু 5 থেকে 50, 10 নাকি 10 থেকে 15 এরকম? আপ টু 50। আপ টু 50? ওয়াও, গ্রেট! তাহলে ভালোই একটা ছিলা দেয়া হয়। তাহলে ঈদ আপনার জন্য অনেক মজার, মানে অনেক পরে ঈদ অনেক আমার জন্য স্পেশাল। বিয়ের আগে ঈদটা ছিল এনজয়েবল, আর এখন হয়ে গেছে স্পেশাল জামাইয়ের কাছ থেকে নিতে নিতে। টু বি ফ্র্যাঙ্ক, আসলে মেয়েরা তো অনেক বেশি ব্যস্ত থাকে, আর 3টি বাচ্চার মা হয়ে এত কিছু মেনটেন করা, একটু এন্টারটেইন তো ডেফিনেটলি দরকার আছে, তাই না? অবশ্যই। আসলে আমি তো বছরের 365 দিনের মধ্যে হয়তো 265 দিনই খেলা রিলেটেড কাজে বিজি থাকি, টিম হোটেলে থাকি। যদিও হয়তো সামটাইমস আমার ফ্যামিলি যাওয়া আসার মধ্যেই থাকে, কিন্তু তারপরও অ্যাজ এ মাদার হিসাবে 3টা বাচ্চা হ্যান্ডেল আসলে কষ্ট। এবং তাসফিন হয়তো একটু এখন বুঝে বা শান্ত হয়েছে, বাকি দুইজন তো একদমই ছোট, তো ওরা অনেক জ্বালায়। তারপরেও যদিও সুবিধা হয় যে সামটাইমস আমার আব্বা আম্মার কাছে ওরা, তাদের নাতি নাতনি অনেক ফেভারিট এবং ওরাও অনেক ইনভলভ, তো এই জন্য হয়তো মাঝে মাঝে ইজি হয়, কিন্তু তারপরও অনেক ম্যানেজ করা ছোট ছোট বাচ্চাদের ডিফিকাল্ট। বাট মা হিসাবে যতটুক করে এটা অনেক কঠিন কাজ। মানে মাঝে মাঝে বাসায় আসলে আমি ফিল করি, তো আমি এর জন্য চেষ্টা করি আমার সাইড থেকে যতটুকু প্রায়োরিটি দিয়ে তাদেরকে হ্যাপি রাখা যায়। বাহ, এই কথায় কিন্তু বোঝা যাচ্ছে যে তাসকিন আহমেদ অনেক বেশি ফ্যামিলি পারসন। ইজ ইট ট্রু? মাশাআল্লাহ। হ্যাঁ। সে কি বাসায় বেশি মানে চুপচাপ থাকে নাকি কথা বলা অনেক বেশি, কোনটা? এক কথায় বলতে গেলে ও যখন বাসায় থাকে বাসাটা ভরা ভরা ফিল হয়। মানে বাচ্চা থেকে শুরু করে ওর আব্বু আম্মু, মানে আমার শ্বশুর শাশুড়ি, ইভেন আমাদের যে মেয়েডরা আছে ওরা পর্যন্ত হ্যাপি থাকে। ও এমন একটা পার্সন, আর আমি তো হ্যাপি থাকি ডেফিনেটলি। সেটা তো আর বলার কোনো অপেক্ষাই হ্যাঁ। রাখে না। তবে ঈদের দিনের প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছিল, ঈদের দিন আসলে কে বেশি খায়? আমি। রান্না করে কে? রান্না আমি মা মিলে করি। ওকে। তাসকিন আহমেদ একদমই খায় না? না, আমি খায়। মানে আগের তুলনায় কম খাই, কিন্তু আমার আম্মার হাতের দুধ সেমাইটা আমার ছোট থেকে অনেক অনেক favorite। বেশি ফেভারিট। এটা আমি টেস্ট করি, চটপটি, তারপরে তো আর আরো অনেক বউয়ের কিছু। কোনটা, বউয়ের হাতের কোনটা? ও ভালো, ও সেমাই নুডলসটা ভালো পারে, আর গরুর মাংস ডিফারেন্ট স্টাইলে একটু রাঁধতে পারে। বাহ, গরুর মাংস খুব কিন্তু প্রিয়। মার হাতের রান্নাটাই ও বেশি প্রেফার আমি করে। বাসায় থাকলে আমার আম্মুর হাতের রান্নাটা বেশি পছন্দ করি, বিকজ ছোট থেকেই আসলে আম্মার হাতে, এবং আম্মু আর কি আমি বাসায় থাকলে সে সব নিজে সময় রান্না করে হাতে। নিজে রান্না মাও করে, আমার তখন বাইরে দিতে আমাকে পছন্দ রাঁধতে করে। দেয়। ও দেন না? আমি রান্না করি। এটা নিয়ে কি কোনো কষ্ট আছে? না। একটু না না, ও মাঝে মাঝে ও খাওয়ায়, কিন্তু আম্মু আসলে
আম্মুর আনলে তো ওরও সুবিধা হয় যে বাচ্চাদেরকে আরেকটু বেশি একটু টাইম দেওয়া বেশি যায়। ইয়ে করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি বাসায় থাকলে আম্মু সবসময় বেশি রাঁধতে চায় এবং আমিও পছন্দ করি সেটা। বাহ, দুজনের মধ্যে থেকে ইমোশনাল কে বেশি? তাসকিন আহমেদ। ওকে, টকেটিভ কে বেশি, বেশি কথা বলে কে? দুজনই বলি, আমি আমার সবকিছু ওর সাথে শেয়ার করি। মানে- ওর সাথে আমি টকেটিভ, বাট সবার সাথে আমার ও সামনে কথা আর কি বলে। ওই আরে ওভারঅল তো বেশি আমি সবার সাথে কথা বলি। ও খুব জলি, মানে সবাইকে মাথায় রাখবে, সেটা বাসা হোক যেখানেই হোক না কেন। আমি বাসায় সবাই ওর সাথে বেশি কথা বলে। তারপর ঝগড়া তো লাগে নাকি লাগে না? ঝগড়া তো ডেফিনেটলি লাগবে, এটা সব জায়গায় লাগে। সবচেয়ে দোষী মানুষ ওর কাছে আমি। আচ্ছা সবকিছুতে অন্য কেউ দোষ করলেও ভাবে এটা আমি করছি। আচ্ছা, এটা আসলে সত্যি। মানে আননেসেসারি আমার উপরে চিল্লায়। যেমন ধরেন আমাদের বাসার নিচে যদি লেখা থাকে গ্যারেজের সামনে যে জোরে হর্ন বাজাবেন না, তো আমারে বলবে যে তুমি মনে হয় জোরে হর্ন বাজাইছো এজন্য এটা লিখে দিছে। তো বাড়িতে আরো মানুষ আছে, ওদের কোনো দোষ নাই। এরকম আসলে কিছু। ব্যাপারটা এরকম। মানে যাই দোষ হয় ভাবে আমি করছি দোষ। মানে সবাই তো ওর ভালোটাই বলে, আর আমি খালি দোষগুলোই বের করে করে বলি, এইটাই হয়েছে এটাই হয়েছে, যেটা ওর দোষ না তাও আমি বলি। মানে ছোট থেকে আমরা যখন স্কুলে পড়ছি একসাথে, তখন থেকে অনেক দুষ্টামি করতে দেখছো তো, তো ভাবে সব দুষ্টামি আমিই করি, সব নষ্টের ঝামেলা মূল আমি হচ্ছে করি। তাসকিন আহমেদ। হ্যাঁ, আর যদিও ফাস্ট বোলাররা ন্যাচারালি একটু Naughty হয়। ক্র্যাক বা দুষ্টু হয়ে থাকে, দুষ্টু তো হয়। মানে ওরা আসলে হার্ড ওয়ার্কিং গায়, তো তো অটোই মন থেকে জলিনেস বা দুষ্টামি ফান মুডে থাকতে পছন্দ করে বেশিরভাগ ফাস্ট বোলার। কিন্তু ও ভাবে যে আমি সব দোষ করি, অপরাধী। বাট এটা মোটেও না আসলে। তবে এটা বোঝা যাচ্ছে যে ঝগড়ার ক্ষেত্রে ঝগড়াটা হচ্ছে আপু একটু বেশি, তাই না? আমি আগে হ্যাঁ, আপনি আগে। তো ঝগড়া হয়ে গেল মানে সেটাকে আসলে মিনিমাইজ করে কে? ভাইয়া, জি, ওটাও আমারই করতে হয়। আপনারই করতে হয়। কিভাবে মিনিমাইজ করেন? আহ, সরি বলে মানে ফুল নিয়ে ধরেন আসে দুই নাকি তিন গিফট ধরে নিয়ে আসে? মানে সে রাগ টাগ করলে তো একদিন দুই দিন ধরে মানে রাগের ঢ্যাপ ধরে থাকে, ঠিক আছে? তো আমার ধরেন ওর পছন্দের খাওয়া বা মানে কোন জিনিসটা একটু সামনে নিলে মনটা নরম হবে ওই সব দিয়ে ট্রাই করি খাওয়া দাওয়া বা ইয়ে। তো ও জানে যে মানে খাবে না এগুলো, জিনিস নিয়ে আসে ট্রাই করি যা পছন্দ করি। সামহাও ওকে কনভিন্স করার তাড়াতাড়ি। মানে আমার আবার রাগ উঠলে 1 ঘন্টা 2 ঘন্টা থাকে ঠিক হয়ে যায়, কিন্তু ওর আবার 1-2 দিন ক্যারি করে। বাট আমার যদি আবার আমার আল্লাহর রহমতে আমার ধৈর্য এবং সহ্য ক্ষমতা অনেক বেশি, কিন্তু কারোর প্রতি যদি ভ্যালিড রিজনে রাগ হয় সেটা একদম লং টার্মের জন্য থেকে যায় বা আমি তার সাথে ডিটেলস হয়ে যায়। কিন্তু এমনি ছোটখাটো খুনসুটি আমার কাছে বেশিক্ষণ সাস্টেন করে না। বাহ, তবে এটা বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর, আপনাদের কেমিস্ট্রিটা অনেক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপু হচ্ছে একটু ফুডি, মানে খাওয়ার ব্যাপারে অনেক বেশি শৌখিন। হ্যাঁ, সামটাইমস রাগ ভাঙানোর জন্য আমার জন্য চিকেন স্যান্ডউইচ নিয়ে আসে, কারণ আমি চিকেন স্যান্ডউইচ পছন্দ করি। একদম ছোট থেকে। ছোটবেলা থেকে। হ্যাঁ। আচ্ছা, কথায় কথায় বারবার কিন্তু ছোটবেলা চলে আসছে। সো আমি একটু এবার ঈদের প্রসঙ্গ থেকে বের হয়ে এসে আপনাদের ওন যে লাভ স্টোরি, সেটা মনে হচ্ছে অনেক বেশি ইউনিক, একটু জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই। প্রথম দেখা কত বছর আগে এবং কোথায়? দেখা তো অনেক আগে থেকেই হয়েছে, ক্লাস 7-6 এমন, বাট কিন্তু সাতটা মনে আছে? হ্যাঁ 2010 সালে 2010 সালে প্রথম দেখা না, ওটা দেখা তো হয়েছে তোমার সাথে মানে আমার অনেক দেখা তো আগে। হয়েছে, কিন্তু রিলেশন, পছন্দ করে Feelings. দেখা করা যে Start of first love. একটু মানে আমরা তখন মানে মানে প্রথম মানে আমি ক্যাম্প থেকে আসছিলাম, আমাদের আন্ডার 19 ক্যাম্প চলে। তার মানে আপনারা একসাথে স্কুলে পড়তেন? হ্যাঁ একসাথে পড়তাম অনেকদিন ধরেই চিনতাম, কিন্তু ওই ভালো লাগাটা তৈরি হয়েছে রোজার Class বার্থডে, 7 আমার থেকে। ছোট বোন রোজার বার্থডেতে দেখার পরে বোরখা ছাড়া ফার্স্ট দেখলাম। আচ্ছা, দেখে আপু ছোটবেলা থেকেই বোরখা পড়তেন? ক্লাস 3 থেকে বোরকা পরি, হিজাব পরি, বাট মানে মেকআপ মেকআপ তো ফার্স্ট আমরা একসাথে ওমরা করার পর থেকেও পরে। ওকে। তো এর আগে যখন আমি ফার্স্ট ওকে ক্লাসেও বোরখা হেজাব পড়তো, তো রোজার আমার ছোট বোন রোজার বার্থডেতে ফার্স্ট ও বোরখা ছাড়া আসলো, তখন ওর মনে হয়, না আমার তো সুন্দর লাগতেছে। আমার তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, এবং আমি রোজার বার্থডেতে বেশ বিজি ছিলাম। আমি আমার ঘরের একমাত্র ছেলে, তো লুক আফটার করার ট্রাই করতেছিলাম সবার। যদিও আমিও তখন ছোটই ছিলাম, 19 খেলছি। তো ওই বিজিনেস এর মধ্যে দেখতেছে যে আমি খুব ব্যস্ত, তো আমারও এক গাল খাওয়াই দিছিল। তো আচ্ছা, ওইটা আবার আমি একটু মানে ভালো লাগছে। আলাদা করে তো তখন আসলে দেখা যেত যে ওর সাথে আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম, তো আমি তো খেলা নিয়েও বিজি থাকতাম এবং
খুব বেশি পড়াশোনা নিয়ে এইভাবে থাকতে পারতাম না। তারপরে আননেসেসারি মানে অযথাই ওর কাছে যাই বলতাম সিলেবাসটা দেওয়ার, এই করে সেই করে আচ্ছা। মাঝে যে কথা বলতাম। কারণ মোস্ট অফ দ্য টাইম তো ও খেলার সাথে থাকতো। তখন আর কি আমার একটা ক্যাম্প শেষে ফার্স্ট ওর সাথে আমি তার মানে হচ্ছে আপু ছিল আপনার জন্য অনেকটা নির্ভরতার জায়গা, আস্থার জায়গা, তাই না? কিন্তু ওকে যে ও তো আমরা দেখতেই পারতাম না আসলে আস্থা আমি কি। আসলে ওই প্রসঙ্গে যাচ্ছিলাম যে তার ভালো লেগেছে তার বোনের বার্থডেতে আপনাকে ফার্স্ট দেখে, কিন্তু আপনার কি মনে হয়েছিল ওদিন আপনি খাইয়েও দিয়েছেন তাকে? আমার খাওয়ানোর ইন্টেনশনটা এরকম কিছুই ছিল না। খাওয়ানোর ইন্টেনশন ছিল বেচারা অনেকক্ষণ ধরে কাজ করতেছে, ঘুরতেছে, সার্ভিস দিয়েই যাচ্ছে, বাট ও তো খাচ্ছে না। সবাইকে খাবার দিচ্ছে আর খুবই ঘামাচ্ছিল ও। তারপর প্রিয়ান্তি, ওর ইমিডিয়েট ছোট বোন, আর রোজার তো বার্থডেই তখন। তো এর জন্য আমি ডেকে প্রিয়ান্তিকে খাওয়াইছি ফার্স্টে, তারপর ওকে খাওয়াইছি যে এত কষ্ট করতেছে একটু খাও। মানে আমরা তো ক্লাসমেটও ছিলাম, বাট স্কুলে আমি ওর সাথে অত একটা কথা বলতাম না। কথা বলতেন না। So, ওই দিন থেকে তো তার ভালো লাগা শুরু করলো। আপনার কবে থেকে তাকে ভালোবাসা বা ভালো লাগা শুরু হলো? আমার আমার 2011 থেকে ইনশাআল্লাহ। 11। আর এই যে ঘটনাটা, বার্থডেটা কবে? 2010। 10। এক বছর পরে। তো আপনার এই যে টার্নওভারটা, এটার কারণটা কি? মানে কিভাবে হলো সেটা? টার্নওভারটা 3 মাসের মধ্যেই আসছে। রোজার বার্থডেটা ছিল সেপ্টেম্বরে, 27 সেপ্টেম্বর। তো ওখান থেকে তো ও আমাকে কল করা স্টার্ট করলো, তারপরে পোক করতে এরকম। তো আমি তখনও এত বেশি হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, পড়ার জন্য আসছো, পড়া নাও, চলে যাও, এরকম একটা অবস্থা। বাট তখন আস্তে আস্তে যখন ওর কেয়ারিং বা সবকিছু বাড়তে শুরু করলো, ও আম্মুর মোবাইলে ফোন দিত। তখন তো ডেফিনেটলি আমার ফোন নাই। তো তখন আম্মুর কথা বললে তখন আম্মুকে বলতো যে আন্টি নাইমাকে একটু দেয়া যাবে, আমার এই পড়ার ব্যাপারটা জানার দরকার ছিল। আচ্ছা, তারপর পড়ার ব্যাপারটা জানার জন্য। হ্যাঁ, পড়াশোনার কথা বললে তো মা বাবা হ্যাঁ, কখনো বাদ পরে দেয় না। আম্মু ডেকে দিত, বলতো যে না ও কথা বললো, তাজিম ফোন দিচ্ছে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে কথা বলতে এই তো। কিন্তু কে প্রথম আই লাভ ইউ বলেছিল? এমনি তো আর শুরু হয়ে যায়নি জার্নিটা। আমি আপনি বলেছিলেন। ডেট মনে আছে? এটা হচ্ছে 2010 সালের 1 এপ্রিলের দিকে। অক্টোবর। এপ্রিলের দিকে না, অক্টোবর 1। অক্টোবর ফার্স্ট। ওই দিন আমি বলছিলাম, বাট তখনও রিপ্লাই পাইনি। রিপ্লাই আচ্ছা, পাইছি 11 দিকে। কতদিন আপনাকে এরকম ঝুলিয়ে রেখেছিল? ওর মন জয় করতে তো 6 থেকে 7 মাস মিনিমাম লাগছিল। মিনিমাম লেগেছে। আপনার কি কখনো মনে হয়েছিল যে আপনাকে রিজেক্ট করলো? না, এরকম কোনো কিছু মনে মানে হয়নি? ওর কাছে আমার হয়তো শুরুর দিকে ও ওইভাবে আমাকে মানে হয়তো পছন্দ করেনি, কিন্তু আমি কারণ ও ক্লাসে একটু দুষ্টামি করতো বেশি, মানে ও এরকম ক্লাসটাও দুষ্টামি মাথায় করতো রাখতো। ক্লাসে? আমি বললাম না, ও যে জায়গায় যায় মনে হয় যে না কিছু একটা স্পেশাল আছে, ওরকম টাইপের। ক্লাসে গেলে মানে ক্লাসের সবাই এনজয় করতো, মাথায় রাখতো। কিন্তু আমার কথা ছিল যে আপনার সাথে পছন্দ ছিল না? আমার পছন্দ ছিল না, কারণ ক্লাসে আসছো, পড়তে আসছো, তুমি পড়বা, তুমি ফোকাস করবা। স্যার মিসদের সাথেও তুমি ক্রিকেটের কথা বলতেছো বা ফ্রেন্ডসদের সাথে মজা করতেছো, এই করতেছো সেই করতেছো, এরকম মানে টাইম ওয়েস্ট করতে। এটা না, এটাই জিনিসটা আসলে তো আমার আবার একটা জিনিস ছোট থেকেই আল্লাহর কাছে লাখ শুকরিয়া, যে জিনিসটা মন থেকে চাইছি এখন পর্যন্ত পাইছি, এবং টুডে টুমোরো সেটা দেয়। এবং আমার সেই জিনিসটার প্রতি অ্যাম্বিশন বা লেগে থাকার কারণটাও থাকে। আল্লাহ এখন পর্যন্ত নিরাশ করে নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা অ্যাজ এ হিউম্যান অনেক কিছুতেই সামটাইমস ডিসঅ্যাপয়েন্টেড হই, অনেক সময় ফেইল হয়, অনেক সময় পাই না, বাট মেজরিটি অফ থিংস আল্লাহ আমরা দিছে, এর জন্য লাখ শুকরিয়া। তো ওর ক্ষেত্রে আমার এই জিনিসটা ছিল যে না, টুডে টু ওর একদিন না একদিন ও বুঝবে, ওকে পেতেই হবে। পাবো ইনশাআল্লাহ। এবং সেটা হয়েছে। এবং আমাদের মানে এসএসসির পর থেকে আসলে ডিপলি আমাদের মানে রিলেশনশিপটা তাহলে স্টার্ট হলো এসএসসি পর থেকে, আফটার 6 to 7 মান্থস প্রায় 1 বছরের কাছাকাছি। Almost, exactly তো। 1 বছরের কাছাকাছি। মানে কোন জিনিসটা আপনাকে ট্রিগার হলো না? এই ছেলেটা দুষ্টু, এই ছেলেটা ক্লাসে অনেক বেশি নটি থাকে, পড়াশোনায় তেমন একটা মনোযোগ নেই, কিন্তু এই ছেলেটাই যে আপনার লাইফ পার্টনার, মানে সে হতে পারে, হচ্ছে, এটা কিভাবে, কখন, কোন জায়গাটায় বুঝতে পারলেন? ও খুব কেয়ারিং ছিল। কেন এখন নাই? তারপর আছে ডেফিনেটলি, এখন আমি ওয়াইফ, এখন তো হি ট্রিটস এখন মি কি লাইক আ ক্যারেক্টার কুইন। কমে গিয়েছে? না, এখন তো আমাকে মানে বললাম না, হি ট্রিটস মি লাইক আ কুইন নাও। তো আগে ছিল হওয়ার পরে সবকিছু মানে না, বাচ্চা হয়ে যাওয়ার পর তো একটু প্রায়োরিটি চেঞ্জ হয়। না, এখন আরো মনে হচ্ছে বাইরে গেছে।
বেড়ে গিয়েছে। হ্যাঁ। এইটা অনেকের ক্ষেত্রে উল্টোটা হয়, আসলে তাদের জীবনটাই অনেক বেশি সুন্দর হয়, তো এরকম একজন না, আলহামদুলিল্লাহ কাপল হচ্ছেন overall আপনারা। ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুকরিয়া আল্লাহ। আমি কিন্তু ওই প্রশ্নের উত্তরটা পাইনি যে কোনটা কখন আপু? আপনার মনে হলো যে তাসকিন আচ্ছা। আহমেদই আপনার মানুষ, আপনার লাইফ পার্টনার? এ তো চলতে চলতে মনে হয়েই গেল কোনো তখন। স্পেসিফিক ডেট নাই যে আই লাভ ইউ টু আপনি তাকে বলেছেন? আমার তো মনে নেই এরকম কিছু। এরকম মনে নাই। আসলে কি আপনাকে আই লাভ ইউ টু বলেছিল? হ্যাঁ, অনেক পরে। 2011 সালে, 10 সাল থেকে পিছে ঘোরা শুরু করছি, 11 সালে যে ওয়ার্ল্ড কাপ জিতছি। আচ্ছা, এই যে ও তখন দিয়ে ওর ওই পিছে যে অনেক মানে এই যে ওয়ার্ল্ড কাপটা জিতলেন তার ক্ষেত্রে, মানে তখন আপনার কি মনে হয়েছিল যে ইউ আর দা না কিং? না, হ্যাঁ তখন আমি খুব খুশি ছিলাম, এবং আই ওয়াজ ভেরি হ্যাপি। কারণ আমি তখন মানে এসএসসি দিছি জাস্ট, এবং ছোটও ছিলাম, এবং মনের মধ্যে ইয়ে ছিল যে না, তখন ইমোশনটা অনেক বেশি থাকে। তখন আর কলেজে 13-14 যখন বছর- ভর্তি হলাম, হ্যাঁ কলেজে ভর্তি হওয়ার পরে ফার্স্ট প্রপোজের গেট ব্যাকটা পাইলাম পজিটিভলি। এরপর তো আমি তো আসলে ন্যাশনাল ক্যাম্প, আমি তো একদম আন্ডার 15 থেকে ন্যাশনাল গুলো খেলছি, 15, 17, 19। তো 19 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম ঠিক জাস্ট আফটার দ্যাট, তারপর খেলে আসলাম, ভালো করলাম, হাইস্ট উইকেট টেকার হলাম, এর পরপরই বিপিএল খেললাম। বাহ। এবং একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমার তো মনে হয় যে আপনার ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও মানে 90s, আপনি বললেন না 90s এর যখন আপনি ছিলেন, 19 আন্ডার 19 সরি হ্যাঁ। আপনি যেমন বললেন যে আন্ডার 19 এ যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছিলেন, আপনার লেডি লাক আসলে আপনার সাথে ছিল জন্য আপনি ভালো করেছেন। আমার মনে আছে যে 19-এর যখন ফার্স্ট ওদেরকে যে যেমন স্যুট দেয়, একটা প্যান্ট থাকে, তারপর স্কাই কালারের একটা শার্ট ছিল ফুল হাতা, ওইটার উপর আবার ব্লেজার টাইপের কিছু ছিল, ওইটা পরে আমার সাথে মিট করতে গেছিল রাতে। তখন ওয়াও, বাসার নিচে গেছে যে দেখানোর জন্য আমাকে যে আমি ওয়ার্ল্ড কাপের এই ইয়েটা পাইছি, তুমি দেখো। আমি নামছিলাম বাসা থেকে, আমার মনে আছে এখনো এরকম সেই লাভ রাতটা। স্টোরি শুনলে না খুব ভালো লাগে, কারণ বর্তমান সময়টা তো এই জিনিসগুলো একটু রেয়ার হিসেবে আমরা দেখি, কিন্তু তারপরও যখন এরকম রিয়েল লাভ স্টোরি আমাদের সামনে চোখে আসে যাদের কাছে, টু বি অনেস্ট, শুকরিয়া যে আমি এমন অনেস্ট একজন লাইফ পার্টনার পাইছি, আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে আমাদের প্রেমের 3 বছর পর থেকে আমি ন্যাশনাল টিমে খেলি, এবং আল্লাহর রহমতে ভালোভাবে একটা ইয়াংস্টার হিসাবে পরিচিতি পাই, খুব ভালো। 14 সালে ডেবু হওয়ার পর থেকেই ভালো করতে থাকলাম। 14-15 ওয়াজ লাইক ড্রিম, যে বল করলে উইকেট পাচ্ছি, এবং আমরা ভালো করতেছিলাম দল হিসাবে। ওয়ার্ল্ড কাপ খেললাম 15 সালে, জিতলাম, ভালো করলাম, তো একটা মানে সব মিলে একটা ঘোরের মধ্যে হ্যাঁ, এবং ড্রিমি লাইফ। হঠাৎ করে মানে ক্রিকেট ন্যাশনাল টিমে ঢুকেই এতগুলা 15-16টা এন্ডোর্সমেন্ট পেয়ে গেলাম 2 বছরের মধ্যে, মানে আমি একদম, তখন ভাবতে শুরু সবটা করলাম হোয়াট আ লাইফ, ঠিক আছে। এবং সেখানে তো ভালোবাসার মানুষটাও হ্যাঁ, সাথে মানে- ছিল। এটা তো আপনার পার্সপেক্টিভে শুনলাম, এবার আপনার কাছ থেকে শুনি, একজন ক্রিকেটারকে বিয়ে করা কতটুকু সহজ বা কি মনে হচ্ছে এখন? এখন তো চ্যালেঞ্জিং, এখন চ্যালেঞ্জিং না, সরি, বিয়ের আগে থেকেই চ্যালেঞ্জিং ছিল। বিকজ ও যখন লাইক ওকে আন্ডার 17 থেকে আমি চিনি, তো আন্ডার 19-এ আমাদের ফিলিংস স্টার্ট। তারপরে যখন আস্তে আস্তে ও বড় হইতে থাকলো, তখন দেখলাম যে মেয়ে ফ্যান্স অনেক বেড়ে গেছে। হ্যাঁ, মানে তাসকিন আহমেদ তো অনেকেরই ক্রাশ। আমি হ্যাঁ। যদি ডিরেক্টলি এই কথাটা বলি, অনেক মেয়ে তার জন্য পাগল। তো বউ হিসেবে এই জায়গাটা তো ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, এখন তো চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা আপনি কিভাবে ওভারকাম করেন বা কি করেন? এখন এখন তো অনেক দিন হয়ে গেছে এগুলো নিয়ে, এখন আর অত বদার হই না। ঠিক আছে, একটা ব্যালেন্স হয়ে যায় ওর সাথে আমার। ঠিক আছে, এরকম পোকটোক তো সবসময় আসে, আসবেই। না, জিনিসটা আসলে তো আমার ক্ষেত্রে ও তাসকিন আহমেদের ফেসবুকের পাসওয়ার্ড আপনার কাছে আছে? পাসওয়ার্ড, আমি সবসময় ওর মোবাইলের পাসওয়ার্ডও আমার কাছে আছে। জীবনের পাসওয়ার্ডই তো আপনার কাছে হ্যাঁ, এখন। সবকিছুই আছে আমার কাছে। আর মানে ও, এই ক্ষেত্রে কি ওকেও কখনো আমি মনে ট্রাস্ট হয়নি? করি। Okay. আর ও কোনো কিছু ওর সাথে ঘটে গেলে ও সেটা আমার সাথে শেয়ার করে, ও নিজে থেকে শেয়ার করে, এই না, ওই যে জিনিসটা আছে। একটু আগে তাসকিন আহমেদ একটু অভিমান করে বলছিল না যে যে কোনো কিছু হলেই আপনি মনে দোষী। করেন যে দোষী হচ্ছে সে। হ্যাঁ। এই ক্ষেত্রে নিশ্চয়ই ব্যাপারটা এরকম হয় না, নাকি হয়? না, খুব কম। আন্ডারস্ট্যান্ডিং মাশাআল্লাহ ভালো, এবং আমি আসলে সবকিছুতে ক্লিয়ার থাকি তো। এবং শেয়ার করা হয়। হ্যাঁ, এটা এজন্য খুবই important। খুবই ওর মানে, খারাপ হোক ভালো হোক, বা ও কিছু খারাপ করতেছে বা ভালো করতেছে, সবার লাইফে তো আপস কারণ এন্ড ডাউনস থাকে। ঘরে
বউয়ের কাছে কোনো কিছু লুকায় যদি কেউ ধরা খায়, ওর তো জীবন তেজপাতা হয়ে যাবে। আগেই সারেন্ডার করা ভালো সবকিছু। আর যখন ইউ আর ফ্যামিলি পারসন, মানে কেউ যদি তার ফ্যামিলিতে পিসফুল না থাকে, সে কিন্তু তার ওয়ার্কিং লাইফে ওটার রিফ্লেকশন ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট, স্পেশালি অ্যাথলিটদের জন্য তো আরো না। এত মেন্টাল স্ট্রেস, প্রেশার, পারফরমেন্স ফেয়ার, এক্সপেকটেশন সব মিলে তো আমরা অনেক চাপে থাকি। তো ঘরটা হচ্ছে যদি অশান্তি থাকে তাহলে তো শুধু আমি কেন, কেউই ভালো থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ সোফার তো সো ঘরের ক্ষেত্রে হচ্ছে আপু হচ্ছে অল ইন অল, যা বলবে ইয়েস ইয়েস রাইট, ব্যাপারটা এরকম। না না, এমনও না, এমনও না। আমি মানে কিন্তু ওকেই ও priority চিল্লাইলে, দিই। মানে ও যদি অযথাও চিল্লায়, ওরে ওটা তো 5-7 মিনিট চিল্লাইলে পরে আবার ভ্যালিড রিজন দিয়ে বুঝাইলেই বুঝে। কারণ আর আমাকে খালি ওই বুঝাইতে হ্যাঁ, পারে, এবং আর প্রথম কেউ না, দুনিয়ার কেউ বুঝাইলে না। বুঝে যায়। ফ্যাক্টরটা হচ্ছে যে ওরা তো মানে আমাদের মতো বাইরের এত কিছু দেখেও না, সারা সময় বাচ্চা কাচ্চা ফ্যামিলি এসব নিয়ে অনেক স্ট্রেসেও থাকে। তো এই জন্য মাঝে মাঝে যখন অযথা চিল্লায় কিছুক্ষণ শুনি, শুনে পরে ভ্যালিড রিজন দিয়ে বুঝাইলে আবার বুঝে। এটা একটা ভালো গুণ, শুনে কতজন। আসলেই তো মানে তাসকিন যে খুব ভালো একটা ফ্যামিলি পারসন, খুব ভালো একজন হাজবেন্ড, এটা বোঝা যাচ্ছে। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি, পয়েন্ট আউট করেছেন যে কজন শুনে, শোনাটাও অনেক বড় একটা ধৈর্য এবং আমার মনে হয় অনেক বড় একটা গুণ। আলহামদুলিল্লাহ। আসলে এগুলো তো সিরিয়াস কথা হচ্ছে। একটুখানি যদি আমি জানতে চাই যে এত এত নারী ভক্ত, মানে তাসকিন আহমেদের জন্য তারা পাগল, এদেরকে আসলে হ্যান্ডলিং এর জন্য, যেহেতু ফেসবুক এবং মোবাইলের পাসওয়ার্ড আপনার কাছে আছে, তাদেরকে আপনি কি করেন? ব্লক করতে থাকেন কন্টিনিউয়াসলি না কিভাবে? আগে একটা সময় ছিল খালি ব্লক করতাম। দিনে কতবার ব্লক করতে হতো? আহ, আমি তো কাউন্ট করি নাই, বাট মোর দেন 20 তো করছি একটা দিন, মোর দেন 20। ওকে, এখন আর করতে হয় না ততটা? না, এখন অত করি না, বিকজ ও ওই যে কেউ নক করলো অ্যাজ আ ফ্যান বা হার্ট করে না, বাট হাই হ্যালো করে তারপরে বিদায়, মানে ও কোনো রেসপন্সই করে না। আর আমার ওইটা নিয়ে আর মাথা ঘামাই না, অনেক দিন হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, সবকিছু মিলে আমার টাইমটা ওইভাবে পাস হয়ে যায়। আর ও তো আমারটা যথেষ্ট আমাকে টাইম দেয়, লাইক ও ট্যুরে গেলেও অনেক সময় দেখা যায় যে ও একা ফিল করার জন্য আমাকে নিয়ে যায়। লং ট্যুর হলে মাঝখানে ও আসে, ফ্যামিলিও আসে, ও আসে। বাবুরা হওয়ার পরে একটু বিজি হয়ে গেছিলাম, অনেক তখন বছর অত ধরে বেশি তো হতো না। আপনাদের দয়া আমি খেলছি, আরো 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 খেলবো আমরা চাইলে, কিন্তু লাস্ট 3-4 বছর ধরে হোমসিক ব্যাপারটা কাজ করে। আচ্ছা, আমি তো এখনো আপনাদের দয়া 3 বছর খেলি। সো একটা ফুল সিরিজ খেলতে গেলে মিনিমাম 40 থেকে 50 দিনের ট্যুর হয়। এতদিন আসলে ফ্যামিলি ছাড়া থাকাটা আমার জন্য ডিফিকাল্ট, শুধু আমার জন্য না, সব অ্যাথলেটের জন্য। তো দেখা যায় 8 দিন 10 দিন বা 2 উইকস এর জন্য আমার ফ্যামিলি আসা যাওয়ার মধ্যেই থাকে, যেখানেই ট্যুর হোক। আমার কথা হচ্ছে ঠিক আছে, সামটাইমস যেরকম ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ট্যুর হইলে এক্সপেন্সিভ হয়, কিন্তু লাইফে হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। অনেক বেশি খুশি না থাকলে ভালো খেলার চান্সেস কম। না ভালো লাগতেছে না, তুমি চলে আসো, তুমি থাকলে ভালো লাগে, এরকম আর কি। আইসা আবার চলে যায়, কারণ আমার কাছে হ্যাপি থাকলে আমি ভালো খেলতে না, পারি। আপনি যেমন ছোটবেলায় তাকে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করেছেন নোট দিয়ে বা ক্লাস টিউটোরিয়াল অনেক কিছু দিয়ে, এখন যখন তিনি আসলে একটা গেমে যান বা খেলার আগে, খেলার সময়, তখন কি কোনোভাবে আপনি তাকে হেল্প করেন কিনা? আমি খেলার ব্যাপারে তেমন একটা আইডিয়া নাই, সো ওভাবে হেল্প করতে পারি না, বাট আমি চাই যে ও ভালো খেলুক, তখন ভালো ভালো কথা বলার ট্রাই করি, এতটুকুই। এক তো দোয়া করতেই থাকেন, সেটা হ্যাঁ, বলেছেন দোয়া ম্যাচ তো চলাকালীন ননস্টপ। সময়। তাসকিন, আপনার কাছে জানতে চাই যে ম্যাচের আগে আপনি কি ওয়াইফকে ফোন দেন? হ্যাঁ, ম্যাচের আগে আমি আমার বাবা মা এবং ওয়াইফকে ফোন দিয়ে যাই, কারণ ম্যাচ চলাকালীন তো আমাদের মোবাইলটা অফ থাকে, কারণ ফোন অ্যালাউড না মাঠে। ম্যাচ শেষ হওয়ার পর আবার অন হয়, তো তার আগে সবার থেকে বিদায় নেই, দোয়া নেই। ওই দিকটা মানুষ স্কিপ করে না কখনো, বাবা বাবা আম্মু। মা আর এবং ম্যাচের দিন আমি এই 3 জন ছাড়া আর কারোর সাথে কথা বলতে পছন্দ করি না। ওকে, কারণ আমি ধরেন খেলতে যাচ্ছি, কারণ আমাদের সারাউন্ডিংস এ তো অনেকে নেগেটিভ কথা বলে, ফোন দিয়ে একটা নেগেটিভ কথা বললে আমার মানে ফ্রেম অফ মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। ম্যাচের দিন আমি আমার ফ্যামিলির 3 জনের সাথে কথা বলেছি, বলি না, শেষ করে আবার যে ফোন করে করুক বা কাজকর্ম। কারণ খেলা তো শুধু আমার প্রফেশন না, এটা আমার ভালোবাসারও একটা জায়গা। তো এই জায়গার ক্ষেত্রে আমি একটু স্পেশাল ভাবে ট্রিট করতেছি। মানে আমরা তো দেখা যায় যে তাসকিন আহমেদ যখন বল করছে, খুব ইম্পর্টেন্ট উইকেট দরকার আমাদের, বাংলাদেশের খেলা মানে তো টান টান উত্তেজনা আমাদের মধ্যে থাকে। তো ওয়াইফ হিসেবে মানে এই মানুষটা আমার এ তো ঘরেই ফিরে আসছে, ওইরকম একটা এক্সাইটমেন্ট বা নার্ভাসনেস, টেনশন একটু হলেও কি কাজ করে? মানে আপনি তো দোয়া পড়তে থাকেন, আদার দেন দ্যাট?
না ডেফিনেটলি আমি চাই ও ভালো করুক বা উইকেট পাক, আমি উইকেটের জন্যও দোয়া করি, বাট এটাও পাশাপাশি দোয়া করি যাতে ও কোনো ব্যথা না পাক, আচ্ছা, বিকজ মাঠে ও মানে ব্যথা পেয়েই দ্যাটস যায়। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ সব প্লেয়ার্সরাই হয়তো বা পায়, বাট ওটার দিকে আমার ফোকাস থাকে বেশি, এটাই দোয়া করতে থাকি। আর তাসকিন আহমেদ যখন রেগে যায় কোনো কারণে, তখন সেই রাগটাকে আপনি কখনো কুল ডাউন করেন, নাকি সে কিভাবে আসলে তাকে তখন ওই মোমেন্টে সাপোর্ট করেন? ও রাগ করলেও আমি একটা দুইটা উত্তর দেওয়ার পর যখন দেখি যে না ও সত্যি রেগে গেছে, তখন আমি চুপ হয়ে যাই। তখন আর কোনো কথা বলতে চাই না, আমি কারণ ও সবসময় সবসময় তো বিনা রাগই কারণে না। রাগ করে না, ও সামটাইমস রাগ করে বাট রিজন থাকে কোনো, রিজন ছাড়া রাগ করে না। ও যদি সবসময় আমার মতো রাগ করতো তাইলে আমি স্কিপ করে যেতাম। তবে বোঝাই হয়ে যাচ্ছে যায়। দুজনের মধ্যে আসলে পিসফুল মাইন্ড এবং সেই সাথে প্যারেন্টস হিসেবে যে দায়িত্ব শেয়ার করাটা বা ওইটা খুব ইম্পর্টেন্ট। পিসের কথা যখন আসলে তাসকিন আমাদের কাছে জানতে চাই যে আপনার কাছে সবচেয়ে আপনার শান্তির জায়গা কোনটা? খেলার মাঠ। খেলার মাঠ শান্তির জায়গা, ওকে। মানে আমি ভালো খেললে যে ফিলিংসটা আমি পাই, আমি দুনিয়ার কোনো কিছুর সাথে মিলাইতে পারবো না। মানে যেদিন আমি ভালো খেলি, ম্যাচ জিতি, তখন আমার কাছে মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন মনে হয় নিজের কাছে। এবং ফ্যামিলি তো একটা ডিফারেন্ট, মানে এটা ভালোবাসার জায়গা, শান্তিরও জায়গা, কিন্তু মাঠের মাঠের এটা আমি আসলে বুঝাইতে পারবো না। এক্সাইটমেন্টটা, হ্যাঁ, অ্যাডভেঞ্চারটা, ভালোবাসার জায়গা। ভালোবাসাটা, পুরোপুরি কানেকশনটা। different। ও যখন মাঠে থাকে ও ডিফারেন্ট একটা লুকস থাকে, বা ওর পার্সোনালিটি ডিফারেন্ট হয়ে যায়, মানে ও মাঠে থাকলে এক ধরনের হয়ে যায়, বাসায় আসলে আরেক ধরনের হয়ে যায়, এরকম টাইপের। মাঠে টোটালি ডিফারেন্ট। আসলে ঈদ মানে তো আনন্দ, কিন্তু মানুষের জীবনে আসলে আনন্দের পাশাপাশি দুঃখ কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। একটু যদি জানতে চাই তাসকিন আহমেদের কাছ থেকে যে জীবনের সবচেয়ে কষ্টের ঈদ সেটা কোনটা ছিল? না আসলে ঈদ যদিও সবসময় স্পেশাল, কিন্তু যখন আমি আমার এই 13 বছরের কেরিয়ারের মাঝখানে আমি 2.5 বছরের মতো জাতীয় দলের বাইরে ছিলাম, ওই সময়টা কোভিড এর আগ দিয়ে আর কি বাদ পড়েছিলাম। ওই সময়টা আমি 16 এর পরে ওই সময়টা, জি 17 এর হ্যাঁ পরে 16 এর পরে 17। 18-19, মানে কারণ 2019 বিশ্বকাপে আমি বাদ পড়ছিলাম। তো তো ওই সময় আমার মনে হয়েছিল যে আমি আসলে আমি ডিজার্ভিং ছিলাম ন্যাশনাল টিমের সময়। তো ওই সময় আমি বাদ পড়ার পরে হার্ট হই, মানে কষ্ট হয়, কারণ ন্যাশনাল টিমে দেখা গেছে ওই সময় অনেকে আনফিট হয়েও খেলছে, আমার প্লেসটা হয়নি, এবং আমি ইনজুরি থেকে ওইটা এসে ভালো শেপে আসছিলাম। তো আমি হার্ট হয়েছিলাম, যে হার্ট হওয়ার পর যদিও আমি ওই সময় বাদ না পড়লে হয়তো আমার ইমপ্রুভমেন্ট হইতো না। হ্যাঁ, তো মানে সবসময় প্রথমে কষ্টের মুহূর্তটা মনে হয় জীবনের সবচেয়ে বড় দুঃখী মানুষ আমি, কিন্তু পরে যখন ওইটার ভালো প্রতিফলন ঘটে, তো তখন মনে হয় যে না, ওই বাদটা পড়াতেই হয়তো আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। ওই যে একটা কথা আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। তো 19 বিশ্বকাপে বাদ পড়ার পরে ঈদটা আমার খুব কষ্টের ছিল, আমি খুব স্যাড ছিলাম, বাট আলহামদুলিল্লাহ ওভারকাম হয়েছে। বাদ পড়ে যদি ভালো কিছু হয়েছে তাহলে বাদ পড়াটাই ভালো ছিল ফর দ্যাট মোমেন্ট। জি। কারণ তাসকিন আহমেদ এরপরে যেভাবে নিজেকে After আসলে COVID মেহনত করে চেঞ্জ আসছে আবার। করিয়েছে, মানে একটা বলা যায় রেভলিউশন চলে এসেছিল জি। আপনার মধ্যে, এটা কিন্তু ইয়াংদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমি সবসময় দেখেছি তাসকিন আহমেদ নিজেকে ভেঙে গড়ে নতুন করে সবসময় তৈরি করে, চ্যালেঞ্জটা নেয়। জি। তো এই বাদ পড়াটা আমরা কি একটু পজিটিভ ভাবে দেখবো? মন্দের ভালো না, যেটাকে আসলে ও বলে। তো সবসময় আমার সাথে ছিল, এবং কোভিড এর সময় আমার দেখা লাইক সবাই তো বাসায় কি করবে না করবে খুব বোর হয়ে গেছে বা এরকম, বাট ও যে কোভিডটাকে একদম প্রপার কাজে লাগাইছে, লাইক মর্নিং টু নাইট ওর যে হার্ড ওয়ার্ক ছিল, মানে বলতেই হয় যে ওর কামব্যাকটা দরকার, এরকম ওটা তো মাশাআল্লাহ। তার ছিল সবচেয়ে কষ্টের ঈদ। হ্যাঁ। 2019 এর কথা বলছিল যে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার পরে। আপনার লাইফের সবচেয়ে কষ্টের ঈদ কোনটা ছিল? কষ্টের ঈদ ওরকম ছিল না, বাট মনে হয় বিয়ের পরের ঈদটা আব্বু আম্মুকে ছাড়া, ভাই বোনদের ছাড়া ফার্স্ট স্টার্ট হয়। আর যখন যেই ঈদ গুলাতে ও বিদেশ থাকে তখন আমার একটু খারাপ লাগে। খারাপ লাগে। হ্যাঁ এটাই। আর সবচেয়ে যদি বলি মেমোরেবল ঈদ সেটা কোনটা? খুব মেমোরেবল ঈদ বিয়ের পরে প্রত্যেকটা ঈদই খুবই মেমোরেবল। বললাম না স্পেশাল বানাইনি, হাজবেন্ড থেকে নিয়ে নিয়ে, মানে ঈদের দিন ও পুরা আমার একটা ওপেন ব্যাংক, এই জন্য আমার জন্য প্রত্যেকটা ঈদ যে স্পেশাল। 3 বেলা সালামি দিতে থাকে। হ্যাঁ 50+, 50+, মানে চাইলে না করে না,
আচ্ছা নিও না, যখন নিয়ে নেই আচ্ছা ঠিক আছে নাও যাও, সমস্যা নেই। সুইট, সো সুইট। তবে ঈদের আনন্দের পাশাপাশি আমরা দেখি যে ঈদের সময় বা ঈদের পরবর্তীতে জীবনের কিন্তু ফিলোসফি বা রিয়েলাইজেশনটা ডিফারেন্ট ভাবে আসে। যেমন একবার বাদ পড়ার পরে হচ্ছে তাসকিন আহমেদ নিজেকে একেবারে ভেঙে গড়ে কিন্তু তৈরি করেছেন। আরো একটা যদি পার্ট বলি, আমি অ্যাজ আ দর্শক যদি এই কথাটা জানতে চাই, বোলিং অ্যাকশন নিয়ে যখন প্রশ্নটা এসেছিল, এটা কতটুকু টাফেস্ট ছিল লাইফে? এটা তো খুবই শকিং ছিল আমার জন্য, বিকজ আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে আমার বোলিং অ্যাকশনের প্রবলেম আছে, এবং আমার মনে হয় না যে আদৌ ছিল কিনা। ঠিক আছে, তো ওই সময় আমি মানে খুবই দারুণ বোলিং করছিলাম, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে ঠিক ইন্ডিয়ার ম্যাচের আগের দিনই আমার ব্যান করা হয়েছিল বোলিং অ্যাকশন নিয়ে। তো দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং, এবং এটা নিয়ে অনেক লেজেন্ডারিরাও প্লেয়াররাও স্ট্যাটাস বলেছেন, দিয়েছিলেন, right? কথা বলেছিলেন, এবং আই গ্ল্যাড যে বাংলাদেশে অনেক ফ্যান্সরা আন্দোলন করছিল। তো শুক্রিয়া যে খুব 6 মান্থস এর মধ্যে আবার ক্লিয়ার করে খেলতে পারছি। এবং আপনার ওই সময় ধন্যবাদ মাহবুল জাকি স্যার, সে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। সে বিপিএল এ এবার আমাদের ঢাকা টিমেরই কোচ ছিল, কিন্তু ম্যাচের প্রথম ম্যাচের দিনই আসলে সে মাঠে ইন্তেকাল করছিল। তো এটা আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। ওই স্যার আমাকে অনেক হেল্প করেছিলেন ওই সময়টা। ওকে, এই যে স্যারের কথা আসলো, তাহলে আরেকটু জানতে চাই যে আজকের তাসকিন আহমেদ হওয়ার পেছনে কাদেরকে আপনি ক্রেডিটটা দিতে চান বা কাকে? না, সর্বপ্রথম আমি আমার ফ্যামিলির ক্রেডিট দিচ্ছি। আমার বাবা অনেক কষ্ট করছে, হেল্প করছে, এবং আমি ডিসকভারি ক্রিকেট একাডেমিতে ফার্স্ট স্টার্ট করছি। সাজু স্যার ছিল কোচ, এবং আস্তে আস্তে খালেদ মাহমুদ সুজন স্যার, মাহবুব আলী জাকি স্যার মৃত, সে এখন আল্লাহ বেহেশতে নসিব করুক, তারা আমাকে অনেক হেল্প করছে আসলে লোকাল কোচদের থেকে। বাবুল স্যার, তাদের আন্ডারে আসলে আমি 15-17 খেলে আসছি, তো তারা আমার আসলে একদম ছোট থেকেই দেখছে, হেল্প করছে। এটা তো কোচদের কথা শুনলাম, বাট ছোটবেলা থেকে আপনি যে ক্রিকেটার হবেন, এটা কি ছোটবেলায় আপনি স্বপ্ন দেখেছিলেন? বাবা মা তো ইউজুয়ালি চায় যে আমার ছেলে বা আমার মেয়ে পড়াশোনা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আমার না, বাবা খুব স্ট্রিক্ট ছিল পড়াশোনার ক্ষেত্রে। আহ, আমারও ইচ্ছা ছিল আমি আর্মি হব। আর্মি, ওকে। আমি এখনো আর্মিদের অনেক রেসপেক্ট করি, এবং কখনো যদি আমার এই অপরচুনিটি আসে, আমি স্টিল আই ওয়ান্টেড টু জয়েন উইথ আর্মি। আমি আর্মি হওয়ার খুব ইচ্ছা ছিল ছোট থেকে, এবং পরে ক্লাস 5 এর ফাইনাল পরীক্ষার শেষে যখন আমি 6-এ উঠি, তখন আমি ফার্স্ট আবহানী মাঠে প্র্যাকটিস স্টার্ট করি আর কি। ওইখান থেকেই শুরু। বাবা কতটুকু ইন্সপায়ার করেছিল যে প্রথম দিকে বাবা একটু মানে রাগ আমি আসলে করেছিল? হ্যাঁ, বাবার মন ভালো থাকলে সব আবদার করতাম। তো যখন একটু হাসি খুশি থাকে, আবদার করে বলছিলাম যে এরকম ক্রিকেটে প্র্যাকটিস করতে চাই, বললো ঠিক আছে, ফাইনাল পরীক্ষা শেষ, কয়েকদিন ব্রেক আছে, করো। Wow. বাট কয়েকদিন পড়ার পর থেকে তো আমার আর মন ভরে নাই, আমার তো আরো প্র্যাকটিস করতে মন চাই। দেন বাবা আস্তে আস্তে যখন নিজে দেখলো, কোচ তাকে কনভিন্স করলো যে আপনার প্লেয়ার ছেলেটাকে আপনি সুযোগ দিলে সে ভালো হইতে পারে, তারপরে তো বাবা দেখে আস্তে আস্তে সাপোর্ট শুরু করলো। টু বি অনেস্ট, ক্রিকেট কিন্তু একটু এক্সপেন্সিভ গেম, মানে ব্যাট বল গিয়ার্স গুলো এক্সপেন্সিভ, সো ফ্যামিলি বা কারো সাপোর্ট না থাকলে একটা বাচ্চা ছেলের বেড়ে ওঠা পসিবল না। ওকে। বাবার সাপোর্টটা অনেক বেশি ছিল, কারণ ও যখন মানে ফার্স্টের দিকে তো বাবা পছন্দ করতো না, যে কোনো বাবাই, মানে খেলাধুলা নিয়ে তুমি সারাদিন থাকবা কেন, আমি পড়াশোনা নষ্ট হ্যাঁ হচ্ছে। পড়ার টাইমেও তুমি মাঠে, ও তো অল দ্য টাইম মাঠের সাথে ওর একটা ডিফারেন্ট কানেকশন। তো ফার্স্টের দিকে বাবা ওই যে ব্যাট ভাঙার কাহিনীও তো চলছে। যে ব্যাট পড়ার জন্য ভেঙেছিল তাহলে? হ্যাঁ, ওই কাহিনীটা একটু ছোট করে শুনতে চাই। বলো। তারপরে থেকে যখন ও আস্তে আস্তে বাবার সাপোর্ট বুঝতে পারলো যে না ওর অনেক আগ্রহ বা ও উঠতেও পারতেছে মাশাআল্লাহ, তো তখন বাবা যে যে স্টেডিয়ামে, মানে এমনও হয়েছে যে বাবা মর্নিং এ গেছে, একদম ওর প্র্যাকটিস ট্যাকটিস শেষ করে ওকে ব্যাক, ও নিয়ে ব্যাক করছে, মানে এরকম, মানে হোল ডে ওকে দিচ্ছে। বুঝতে পেরেছি। তো বাবার হাতটা অনেক বেশি। আর মা তো অবশ্যই সকাল থেকে নিয়ে খাবার দাবার কি খাবে না খাবে ছেলের জন্য অস্থির। মারা এখনো তো সবসময় এরকমই হয়ে থাকে, হ্যাঁ। বাট আমার এটা খুব জানতে ইচ্ছে ক্রিকেটার হওয়ার করছে। পিছনে বাবার সাপোর্টটাও অনেক বেশি। অবশ্যই Basic বাবাই যে support. সাপোর্টিভ বাবা হয়ে গেলেন, কিন্তু তার আগে ব্যাটটা ভেঙে ফেললেন। ব্যাট ভাঙার রিজন ছিল একটাই, যে আমার ছোট থেকেই শারীরিক কিছু সমস্যা ছিল, যে হেমোগ্লোবিনের অভাব, রক্ত শূন্যতা। তো ডাক্তার বলছিল যে রোদে খেলতে না আর কি। তো অসুস্থ থাকতাম, তো ছোট থাকতাম। তো একদিন
দেখে যে আমি পরীক্ষা শেষ করে 1, 1:30, 2টা ভরার দুপুর একদম কড়া রোদে আমি খেলতেছি মাঠে, ওই দিন যে আমার পিটায় ব্যাট আমার উপরে ভাঙছিল আর কি। আচ্ছা। বাবারই কেনা ছিল। ওকে, হ্যাঁ, এটাই আর কি। এটার জন্য কি পরবর্তীতে আপনাকে কোনো কিছু বলেছিল? না, বাবা পিটাই তো হি ইজ আ প্রাউড ফাদার নাও। পরে আবার নিজেই 2 দিন 1 দিন পরে আদর টাদর করতো। ওই যে খারাপ থেকে ভালো কিছু হলে ওইটাই হ্যাঁ, ভালো। সেটা- আমি অনেক মাইর খাইছি তো, তার 4 ভাগের 1/4 1/4 আমার বোনগুলা বা আমার সন্তান কেউই খায় নাই। এটা মানে কারণ বোঝাই ছিল। যাচ্ছে যে হ্যাঁ। তাসকিন আহমেদ প্রচন্ড রকমের দুষ্টু ছিল ছোটবেলা থেকে, এবং সেখানে ব্যাট পর্যন্ত ভেঙে গিয়েছিল তাকে মারতে গিয়ে। মানে আমি কল্পনা করতে পারছি যে এই দুষ্টামির লেভেলটা কোন হ্যাঁ, পর্যন্ত যেতে দিন পারে। নাই রাত নাই তুমি মাঠে থাকবা ননস্টপলি, কে মানবে? আমিও মানবো না আমার ছেলে থাকুক। আচ্ছা, আমিও- আর ও লুকাই ভিডিও যেত। গেমসে চলতো। ধর, আমি তো মনে আম্মু করছি যদি বড় ওকে শুধু ক্রিকেটার মান। আম্মু না, ওকে ঘুম বুঝতে পাড়াইতে নিয়ে গেলে তো আস্তে করে যখন সবাই ঘুমায় যাবো আস্তে করে বের হয়ে চলে যাবে ক্রিকেট মাঠে। মানে ওইটা ছোট কালের কথা, আমি তো সব হিস্টোরি শুনছি, তো এই জন্যই হয়তো বা বাবা সামটাইমস রেগে গিয়ে তখন এইসব অ্যাক্টিভিটিস করছে। বাট এখন ওই মাইটটাই কাজে লাগছে। হ্যাঁ, সেটাই, সব ক্ষেত্রেই তো তিনি নিজেকে নতুন ভাবে তৈরি করেছেন। তবে একটা জিনিস আমি আবারও জানতে চাই, মানে গল্প প্রসঙ্গে গল্প আসে। এই যে ক্রিকেটার, একজন ক্রিকেটারকে বিয়ে করা, আপনি শুরুতে বলেছিলেন যে চ্যালেঞ্জিং, হ্যাঁ, এখন আরো বেশি চ্যালেঞ্জিং। এই যে ক্রিকেটার যে আসলে ম্যাক্সিমাম টাইমই দেশের বাইরে থাকে বা ঘরের বাইরে থাকে, বিভিন্ন ম্যাচে বিভিন্ন জায়গায়, এবং তার লাইফস্টাইল কিন্তু ডিফারেন্ট, তাকে ডিফারেন্ট ভাবে চলতে হয়, তার খাওয়া ঘুম সবকিছু অনেক বেশি ছকে মাপা। তো ওয়াইফ হিসেবে এই জায়গায় আপনার স্যাক্রিফাইস বা আপনার মানে চাওয়া পাওয়া কতটুকু মিট আপ হয়? আমার চাওয়া পাওয়া আলহামদুলিল্লাহ ও 100% দেয়া ট্রাই করে। বাট ওই যে বাইরে থাকলে তো আর ওর সাথে আমার থাকা হয় না। তখনও দেখা যায় যে এরকম হয় যে ও আমার সাথে ভিডিও কলে আছে, আমি আমার অ্যাক্টিভিটিস করতেছি, বাট ওর ওখানে রাত, আমার এখানে দিন, বাট আমি মিউট করে রাখছি, ও আমার সাথে থাকে। মানে আমার সাথে সাপোর্ট দেওয়ার জন্য না, আমি তোমার সাথে আছি, তুমি তোমার মতো কাজটা করো। তো ওভাবে আমি আরো ওর কাছাকাছিই থাকি নর্মালি। তবে একজন ক্রিকেটারের ওয়াইফকে তো স্যাক্রিফাইস স্যাক্রিফাইস, হ্যাঁ স্যাক্রিফাইস তো ডেফিনেটলি করতে হয়, এটা প্রত্যেকটা ক্রিকেটারের ওয়াইফ, আমার মনে হয় শুধু ক্রিকেটারের ওয়াইফ না, প্রত্যেকটা ওয়াইফই স্যাক্রিফাইস তা করে। তো বটেই, কিন্তু হ্যাঁ। আমি আমার হাজবেন্ডকে ঈদের সময় পাচ্ছি না, হ্যাঁ। আমার একটা স্পেশাল অকেশন, আমার ম্যারেজ ডে সে নাই, আমার হ্যাঁ। বাচ্চার বার্থডে সে নাই, হ্যাঁ, আবার অনেক। আমি একটা হ্যাঁ। মজা করে রান্না করছি খাবো, সে খেতে পাচ্ছে না, তাকে হ্যাঁ। তো খারাপ খাবার লাগে। ব্যাপারের জন্য। হ্যাঁ, কিন্তু খারাপ লাগাটা বেশি বুঝাই না, কারণ ও তো একা থাকে, আর আমি তো এখানে একটা ফ্যামিলি নিয়ে থাকি, আমার বাবা মানে শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চারা আছে, তো আমি ওদের সাথে মেতে থাকি, ভুলে যাই। কিন্তু ও যখন একা থাকে অনেক বেশি মিস করে, তখন আমি যদি আবার ওকে বলি যে না আমার খারাপ লাগতেছে, তোমাকে অনেক মিস করতেছি, অনেক সময় এমন হয় যে ওকে অনেক মিস করতেছি, বাট আমি তারপরে বলি যে আরে না মিস করতেছি না, ঠিক আছে আমি ঠিক আছি, তুমি ঠিক থাকো, তুমি খেলো, এরকম করি আর বাহ। কি। তবে তাসকিন আহমেদ আমাদের সবার প্রিয় একজন ক্রিকেটার, বাংলাদেশের অবশ্যই একজন প্রাইড। তো আমরা তাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি। ওয়াইফ হিসেবে ওই ফিলিংসটা কিরকম? অনেক ভালো, আমি তো প্রাউড ফিল করি ডেফিনেটলি, আলহামদুলিল্লাহ। আর আমি আসলে এটা বলার কিছু নাই, আমি জায়নামাজে অলওয়েজ ওকে পাইছি, এর জন্য আমি শুক্রিয়া করি, বিকজ ও হাজবেন্ড হিসেবে আমার কাছে অনেক ভালো, আর আমি ওকে অনেক রেসপেক্ট করি। সামনাসামনি বলতেছি বাট বলতে চাই না। কেন বলতে অনেক চাই? ভালোবাসি আমি ওকে, ওর থেকেও বেশি ভালোবাসি। আপনার থেকেও বেশি ভালোবাসে, খুব সুন্দর। মানে কিন্তু ও আমাকে আমার বলে ও খুব ভালো আমাকে লাগে। বেশি ভালোবাসে, বাট আমি বলি না আমি তোমাকে বেশি ভালোবাসি। কে ও বেশি হাজবেন্ড হিসেবে ভালোবাসে অনেক কাকে? ভালো, আলহামদুলিল্লাহ। কে বেশি ভালোবাসে? দুইজনই। এটা কম্পেয়ার করা যাবে না, Compare করা ঠেলাঠেলি লাগে কিন্তু আমাদের। বোঝা যায়, অবশ্যই বোঝা যায়। আমার মনে হয় আপুই বেশি ভালোবাসে, কারণ আপুকে বেশি স্যাক্রিফাইস করতে হয়। মানে আমি বললাম একটা কথা আর আচ্ছা, কি, আচ্ছা। এটা আমার মেনে প্রকাশটা নেবে। কম পায়। হ্যাঁ, প্রকাশটা কম, এবং তাকে তো আসলে অনেক বেশি অনেক কাজে ফোকাস থাকতে হ্যাঁ। হয়। আজ থেকে 10 বছর পরে যদি বলি, তাহলে জীবনটাকে কিভাবে দেখতে চান দুজনের কাছে? আর সুস্থতার সাথে শান্তিতে থাকতে চাই, এটাই হচ্ছে ইনশাআল্লাহ। মেন পারপাস। কারণ দেখছি শরীর অসুস্থ হইলেও কেমন লাগে, অশান্তিতে থাকলেও কেমন লাগে। তো সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত সুস্থতা আর শান্তিতে থাকা, এই দুইটা জিনিস থাকলে বাকি সব এমনি তো ঠিক থাকার কথা। এমনিতেই ঠিক থাকার কথা। জি। আপু, আপনি? আমি 10 বছর পরেও ওকে পাশে চাই, 20 বছর পরেও ওকে পাশে চাই। অবশ্যই। মানে আমি
জাস্ট ওর ছায়াই থাকতে চাই, দ্যাটস ইট। মৃত্যুর পরেও তাকে চাই, ইনশাআল্লাহ, হ্যাঁ। তাই না? মৃত্যুর পরে ভাই জান্নাতে যাইতে চাই, বাট ওকে টাইনে নিয়ে যেতে নিয়ে চাই। যেতে চাই। কিপ Nice. ডুইং সো, কিপ ডুইং, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। সেটার জন্য। আর ইনশাআল্লাহ। 10 বছর পরে ক্রিকেটার তাসকিন নিজেকে ওই জায়গাটায় যদি বলি, জি, সেখানে অবশ্যই আমি ব্যাপারটা কি? আমার ইচ্ছা যে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পরেও যাতে মানে আল্লাহ চাইলে আমি একজন লেজেন্ডারি প্লেয়ার হিসাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটের পরেও যদি আমার দেশের জন্য, দেশের ক্রিকেটের ভালোর জন্য কোনো করণীয় থাকে সেটাও আমি করতে চাই। এটাই। বাহ, কত বছর বয়সে আপনি হচ্ছে রিটায়ারমেন্টে যেতে চান? এটা হার্ড টু টেল, ডিপেন্ডস অন মাই বডি। যখন দেখবো যে সাপোর্ট করবে না, হ্যাঁ। বা ভালো মতো সর্বোচ্চ দিতে পারছি না, তার আগেই কখনো টিমের বোঝা হইতে চাই না। যখনই মনে হবে যে না, আমি আমি আমার বেস্টটা দিতে পারতেছি না, তখনই আমি ছেড়ে আপকামিং যে আসবে তাকে সুযোগ দিতে চাই। অবশ্যই তাই হওয়া উচিত। আর ছোটবেলা থেকে আপনি ক্রিকেটারই হতে চেয়েছেন, কিন্তু কোচদের কথা বললেন, বাবার কথা বললেন। কোন ক্রিকেটার, যদি পার্টিকুলারলি জানতে চাই যে কোনো একজন ক্রিকেটারকে দেখেই আপনার এরকম ইচ্ছে হয়েছে যে আমি একজন ক্রিকেটার হব, সেটা কোন জন হবে? না, আসলে এমন পার্টিকুলার স্পেসিফিক কেউ নাই। হ্যাঁ, কিন্তু আমি ছোট থেকে ধরেন মাস্টারি ভাইয়ের খেলা বাংলাদেশে আমার খুব ভালো লাগতো, বোলিং এ, আর বিদেশে মর্নি মর্টন, এগুলো। হ্যাঁ, মাশরাফি ভাইয়ের সাথে তো আপনার আলাদা একটা কেমিস্ট্রি আছে, আমরা হ্যাঁ। সবাই জানি। আপনাদের সেই যে সেলিব্রেশন, এটা যে আমরা কতটুকু মিস করি, ফ্যানরা, দর্শকরা, এটা তো আমরা বুঝি। আপনি কতটুকু মিস করেন মাঠে? না, টু বি অনেস্ট, আমি তো 2014-তে ডেবু হয়েছে, তো এখন 26, মাশাল্লাহ বেশ কিছু ক্যাপ্টেনের আন্ডারে খেললাম। বেশ অনেকগুলো আইসিসি ইভেন্টসও খেলা হয়েছে। তো ম্যাশের যখন ক্যাপ্টেন ছিল ওই সময় টিম বন্ডিং ইউনিটিটা সোফার বেস্ট ছিল আর কি, এবং হি নোজ যে হাউ টু ম্যানেজ পিপল। সবার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ওষুধ দিয়ে সবাইরে ঠিক রাখতে পারতেন, এবং বন্ডিং ছিল। তো এই জিনিসটা খুবই ভালো, হি ওয়াজ এ ভেরি গুড লিডার অ্যাকচুয়ালি। আর ফার্স্ট ক্রিকেটার মাশরাফি ভাইয়ের নামটাই শুনছি, বিকজ আমি তো আদার দেন ক্রিকেটের তাসকিন আহমেদ। হ্যাঁ, মানে ও যে মাশরাফি ভাইয়াকে পছন্দ করতো এটা আমি ক্লাস 7 থেকেই জানি। মানে আমি জানি যে মাশরাফি বিন মুর্তজা নামের একজন ক্রিকেটার আছে, ওনাকেই আমার ফার্স্ট চিনা, এরপর তো তাসকিন আহমেদকে চিনা, এরপরে সবাইকে চিনা। তো ভাইয়ার মাশরাফি কথা আমি ভাইয়ের সাথে আগে- নিশ্চয়ই দেখা হয়েছে আপনারও বা তার ফ্যামিলির হ্যাঁ, সাথে। আলহামদুলিল্লাহ হয়েছে। আপনাদের নিশ্চয়ই ফ্যামিলি বন্ডিংটাও সেরকমই স্ট্রং। জি, আসলে সত্যি কথা বলতে তো খেলোয়াড়রা সবসময় খেলা নিয়ে বিজি থাকতো। মাশরাফি ভাইয়া তো মানে যখন খেলা থাকতো উনিও বিজি থাকতো, আমরা বিজি থাকতাম, বাট এর ফাঁকে প্রায় প্রায় দেখা হইতো। আমরা কয়েকবার গেছিও এখন বাইরে। কথা হয়, হ্যাঁ, মাঝে মাঝে। মাঝে মাঝে কথা হয়। তবে মাঠে যে বলছিলাম যে আপনাদের উইকেট নেয়ার সেলিব্রেশনটা, এটা খুবই আইকনিক আপনার এবং মাশরাফি বিন মুর্তজা। এটা তো নিশ্চয়ই দর্শকরা অনেক মিস করে। আপনি নিশ্চয়ই মাঠে ফ্ল্যাশব্যাক এটা মনে পড়ে কখনো? ওইটা ওয়ান অফ দ্য আইকনিক সেলিব্রেশন ছিল ওয়ার্ল্ড কাপের ইভেন্টসে। তো খুব ভালো 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 ছিল, এবং 15 বিশ্বকাপ সবসময় মেমোরেবল, এটা ভোলার মতো না। এখন তো আড্ডা হলো, বেশ আড্ডা জমে উঠছে এবং আমার খুব ভালো লাগছে, দর্শকরা নিশ্চয়ই পছন্দ করছে। তবে এবার একটু ফান মোমেন্টে আসি। র্যাপিডলি দুজনকে কিছু কোয়েশ্চেন করব, 50 সেকেন্ডস চ্যালেঞ্জ, 15টা করে কোয়েশ্চেন করব, যত দ্রুত অ্যান্সারগুলো সবচেয়ে বেশি দেয়া যায়। সো শুরু করছি আমাদের নটি বয়, আমাদের সবার প্রিয় তাসকিন আহমেদ দিয়ে। আর ইউ রেডি? টাফেস্ট ব্যাটার? কুইন্টন ডি কক। ফেভারিট ডেলিভারি? লেংথ বল। দলের সবচেয়ে ফুডি কে? নাইট জানা। সবচেয়ে বেশি ইমোশনাল কে? মেহেদী হাসান মিরাজ। বাবর নাকি কোহলি পছন্দের ব্যাটার? কোহলি। কোহলি। প্রিয় ঈদের খাওয়া? পোলাও, পোলাও মাংস। ওকে। স্ত্রী রাগ করলে কি করেন? হাসানোর চেষ্টা করি। ফেভারিট হলিডে স্পট কোনটা? অস্ট্রেলিয়া, মেলবোর্ন। ফেভারিট মুভি কোনটা? ভাগ মিল্কা ভাগ, ইন্ডিয়া। আপনার জার্সি নাম্বার 3 আমরা জানি, আপনার সবচেয়ে প্রিয় জার্সি নাম্বার কোনটা? 3। 3। ওয়াই? কে দিয়েছিল? এটা আমার ডেট অফ বার্থ,
হ্যাঁ, তো এটা থেকেই করে এবং এখন পর্যন্ত 3 এবং আমি পরে নিজের 3 হওয়ার পরে দেখছি অনেক লেজেন্ডারি প্লেয়ারদের জার্সি নাম্বারও 3, ওয়াসিম আকরাম, Okay. জ্যাক কেলিস আর অনেকের আছে। তাসকিন আহমেদ ভয় পায় কিসে? আহ, কিসে ভয় পাই? আল্লাহ যাতে নারাজ না হয় কোনো কিছুতে, এটা। ওকে, আপনার সবচেয়ে প্রিয় কোচ কে? বাংলাদেশে খালেদ বা মাহমুদ, ওভারঅল হতে পারে, খালেদ মাহমুদ সুজন, আর যদি ইন্টারন্যাশনাল? ওটিস গিবসন। ওকে, শেষ ওভারে 10 রান ডিফেন্ড করতে হবে, আপনার পছন্দের ব্যাটসম্যান কে হবে? শরীফুল। কেন? কারণ ও পা এদিকে নেবে, ওদিকে মারবে, আর আমি ওয়াইড এর করে মারবো, একটাও ব্যাটে লাগবে। ওকে, এটা তো জোকস করে বলেছেন, বাট যদি বলি ইন্টারন্যাশনালি কোনো প্লেয়ারকে পিক আপ করতে? না, যেই ব্যাটিং করুক, বিশ্বাস আছে ইনশাল্লাহ পারবো ডিফেন্ড করতে। হয়তো ব্যাট ডে যাইতে পারে, কিন্তু মেজরিটি আমার বিশ্বাস আছে আমি পারবো ইনশাল্লাহ। এক ওভারে কয়টা ইয়র্কার পছন্দ বা দিতে চাই? ডেথ ওভারে ডেফিনেটলি 6টার মধ্যে, আমি তো স্লোয়ারও করি, বাট আমি 3টা থেকে 4টা ইয়র্কার দিতে চাই ডেথ ওভার। কিন্তু নতুন বলে বা মিড ওভারে আসলে অনেক দর্শক বা অনেক ফ্যান্সরা বুঝে না যে, মানে অনেকে বলে যে ইয়র্কার দেই না কেন। ইয়র্কারের একটা সিচুয়েশনের টাইম থাকে, কিন্তু আমি ডিফারেন্ট টিমের সবার ডিফারেন্ট রোল থাকে। ওকে, তো আমি আসি মিড ওভারে এবং নিউ বলে উইকেট নেওয়ার জন্য, আমি অ্যাটাক করি। তো এর জন্য যদি রানও কষ্ট হয়, আমি চাইলে তো সেফ বোলিং করে যাইতে পারি। আমি তো টিমের জন্য খেলি, আমি যে বাউন্সার মারি, লেন বল করি আউট করার জন্য। এজন্য সামটাইমস উইকেটও বেশি পাই, সামটাইমস হয়তো এক্সপেন্সিভ হয়ে যায়। তো টিমের জন্য খেলতে আসি আসলে। ওকে, এমন একটা সিক্রেট জানতে চাই তাসকিন আহমেদ, যেটা কেউ জানে না এখন পর্যন্ত। কি সিক্রেট? আমারে যে যাই বুঝাক, আমি আমার নিজের ডিসিশন, আমি নিজে যেটা ভালো মনে করি আমি ওটাই নেই লাস্টে। ওটাই নেই। আর এমন একটা গুণ যদি বলি যেটা আমরা কিছুদিন পরে হয়তো বা জানতে পারবো? না, এরকম কোনো গুণ নেই? না, মানে যাই গুণ থাকবে হয়তো সবাই জানবে, বাট এখন পর্যন্ত ওরকম কোনো গুণ নাই, যা আছে সব জানেই সবাই। না, আমরা ক্রিকেটার হিসেবে জানি, বা অন্য যে, মানে আপনি খুব সুন্দর অ্যাক্টিংও করেন, আই মিন যেটা আমরা ছোটখাটো টিভিতে পাই, এর বাইরে আর কি গুণ আছে তাসকিন আহমেদের? রান্না করতে পারেন? রান্না আমি করতে পারি না, বাট আমি একদিন ট্রাই করছিলাম। কি সেটা? গরুর মাংস। কেমন ছিল? ঘরের সবাই খুব ভালো রিভিউ দিছিল। আমি বলছি যে আমি গুগল দেখে রেসিপি দেখে দেখে রাঁধছি, এবং সবাই খাইছে সবাই, এবং মজাও পাইছিল। ওকে, তার মানে আপনি একজন ভালো শেফ, ভালো রান্না করতে পারেন, এটা হচ্ছে জীবনে আমাদের একবার জানা রাঁধছি, বাকি আছে। ওটা ভালো ছিল আর কি। এটা ভালো ছিল। ওকে, ভেরি ওয়েল ডান। আমাদের বাংলাদেশ দলের এমন একজন সতীর্থর নাম জানতে চাই, যার কাছ থেকে আপনি জীবনে অনেক কিছু শিখেছেন, আপনার প্রিয়, আদার দেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান। সাকিব আল হাসান। রাগ করলে তাসকিন আহমেদ কি করেন, বা কি করলে রেগে যান? রাগ করলে আমি একটু একা থাকার চেষ্টা করি। আর কি করলে আপনার রাগ আসে? বিশেষ করে কেউ আমার সাথে মিথ্যা কথা বলবে। ওকে, ভেরি ওয়েল ডান। আমার তো খুব ভালো লেগেছে এই 50 সেকেন্ডস চ্যালেঞ্জেও তাসকিন আহমেদ আসলে র্যাপিডলি অ্যান্সার করেছে এবং খুব সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড। এবার হচ্ছে আপু আপনার পালা। আর ইউ রেডি? Yeah. তাসকিন আহমেদের প্রিয় রং কি? Purple pink. হয়েছে? ওকে, আপনার প্রিয় জার্সি নাম্বার কত? 99. 99। ওকে, আমি তো এক্সপেক্ট করেছিলাম 3 হবে। লাকি নাম্বার 3. ও, এই জন্য। হ্যাঁ, ওটা ফার্স্ট বিপিএল ছিল যখন ও অনেক ভালো বোলিং করে, আর ওই স্টেডিয়ামে আমার ওর বোলিং দেখে আমার চোখে পানি এসে পড়ছিল। মানে সবার ক্রাউড দেখে, আমি তো খেলা বুঝি না, বাট আমি বুঝতে পারছি ও ভালো কিছু করছে, তো ওখান থেকে আমার 99টা পছন্দ। খুবই সহজ সরল একটা স্বীকারোক্তি এবং ইমোশনাল একটা পয়েন্ট আপনি তুলে ধরেন। আমারও খুব নকশাল দিয়ে কাজ করছে এটার সাথে সাথে। তাসকিন আহমেদের টিমমেটদের মধ্য থেকে আপনার প্রিয় কে? মিরাজ। মেহেদী মিরাজ। ওকে, ম্যাচের আগে তাসকিন কি করে?
যখন আপনি সাথে থাকেন আর কি, ধরেন আপনি বাইরে গিয়েছেন বা আহ, কি করে ও ম্যাচের আগের দিন চুপ করে শুয়ে থেকে ও কি জানি চিন্তা করে বা কিছু একটা সাজায়, তখন আমি একদম চুপ করে ওকে ফোকাস করে দেখি, বাট ডিস্টার্ব করি না। ওকে, তা আগের রাতে আগের রাতে তাসকিন আহমেদ কিসে ভয় পায়? ভয়, ভয় তো নাই কিছুতে। কোনো কিছুকে ভয় পায় না। আপনাকে ভয় পায়? না, একটু না? না, আমরা কেউ কাউকে ভয় পাই না, রেসপেক্ট করি। আচ্ছা, কিন্তু একটা অলিখিত প্রবাদ বাক্য আছে যে পৃথিবীর সব পুরুষ তার ওয়াইফদেরকে ভয় পায়। তাসকিন হ্যাঁ হ্যাঁ আহমেদের পাই ট্রু? তাই হ্যাঁ, true, true. দেখেছেন? ভয় পাও? না, এটা একটা অজান্তে ভয় থাকে। এটা স্বামীদের ফিলিংস মেবি, ভয়ের কিছু নাই এখানে। আপনার হাতে রান্না করা তাসকিন আহমেদের প্রিয় খাবার কোনটা? আমার হাতে, আমি তো রান্না কম করি। তারপর যেটা প্রিয়। আহ, আমি যাই রান্না করি ও বলে ভালো, কখনো খারাপ বলেনি। আচ্ছা, আপনাদের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পছন্দের জায়গা কোথায় ফ্যামিলি হিসেবে যখন ঘুরতে যান? ফ্যামিলির সাথে পছন্দের জায়গা আমার মদিনা, বাট ওর সাথে যে আমার ফার্স্ট ভালো লাগছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বড় স্বপ্ন কি এখন? স্বপ্ন সুস্থতার সাথে ফ্যামিলির সবাই বেঁচে থাকুক, এটাই ভালো লাগে, স্বপ্ন বাস। বাচ্চাদের কাছে কে বেশি ফেভারিট, আপনি নাকি তাসকিন আহমেদ? তাসকিন আহমেদ, বিকজ ওকে পাইলে ওদের ঈদ হয়, আর মা তো অল দ্য টাইম সাথেই থাকে। তাসকিন আহমেদের সাথে রাগ করে এমন হয়েছে যে 24 আওয়ার্স কথাই বলেন নাই এরকম? হ্যাঁ, কোনো ঈদ কেটেছে এরকম? ঈদ কাটে নাই, বাট হয়েছে এরকম অনেকবারই হয়েছে, আমি রাগ করলে কথা বন্ধ করে দিই, খাওয়া বন্ধ করে দিই। মানে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এরকম এক্সট্রিম পর্যায়ে কখনো গিয়েছিল? না, বাড়ি থেকে বের হওয়া হয় নাই। সো ভেরি ওয়েল ডান, বিকজ আপনি মানে তাসকিন আহমেদের সহধর্মিণী, লাইফ পার্টনার, আরো অনেক কিছু, বাচ্চার মা। আমার মনে হয় যে সব জায়গায় আপনি খুব সুন্দর করে তাকে কমপ্লিমেন্ট করেন। র্যাপিড ফায়ার রাউন্ডে বা 50 সেকেন্ডস চ্যালেঞ্জেও সেটা আমি বুঝতে পেরেছি। সো আমার চোখে দুজনই হচ্ছে উইনার এক্ষেত্রে। কাউকে আমি একটু এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছি না, আর যদি রাখতেও হয় সেটা আমি আপুকেই রাখবো। খুব সুন্দর করে অ্যান্সার করেছেন তিনি। এই সেগমেন্টে হচ্ছে গেস দ্য সেলিব্রিটি। এখানে সেলিব্রিটিদের ছবি আছে, একজন পার্টনার মানে আপনাদের মধ্যে থেকে না দেখে ছবিটা আরেকজন পার্টনারকে দেখাবেন, কিন্তু সেই পার্টনার আপনাকে হিন্টস দেবে কথা বলে, সহজ সহজ ক্লু দিয়ে, যাতে পার্টনার বুঝতে পারে এটা কার ছবি। দিস ইজ দ্য গেম অ্যাকচুয়ালি। আই থিঙ্ক ইটস ক্লিয়ার রাইট নাও, রাইট? ওকে, আমরা শুরু করছি। আমি শুরু করি তাসকিন আহমেদকে দিয়ে। ছবি কি আছে এটা কিন্তু আপনি দেখবেন না, না দেখে আপনি আপুকে দেখাবেন, আর হচ্ছে আপু আপনাকে হিন্টস দিতে থাকবে, আপনি বলবেন যে কার ছবি। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের প্রথম সেলিব্রিটি ফটো। একটা একটা নেবেন আগে, একটা একটা করে ওকে, আপুকে দেখাবেন মাথার উপরে। সামওয়ান নাম্বার ওয়ান। ওকে ভাই, এটা মাথার উপর রাখলে আপনার এক্সপ্রেশন গুলো আমরা দেখতে পাই। এটা কি খেলোয়াড়? খেলোয়াড় না, তার ব্যাপারে আরেকটু কিছু বল। আর কিছু বলেন, হ্যাঁ আর hints দেন। বাংলাদেশের আহ, মানে আরেকটু আরেকটু বাংলাদেশের নাম্বার ওয়ান তো কোন সেক্টরটাতে? কিছুদিন আগে লিচুর বাগানে ঘুরতে গেছিল। শাকিব খান। Yeah. ওকে, এটাও নাম্বার ওয়ান, বাট ইনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কেউ একজন ছিলেন। ছিল। আচ্ছা, সে কি করে? তোমার মতোই খেলে। সাকিব আল হাসান। দারুণ, নাম্বার ওয়ান বললেই আমরা বুঝে ফেলি তাই। এমন একটা ছবি দেখে উনি কিন্তু হেসে দিয়েছে, এটা একটা ক্লু। আমার মোস্ট ফেভারিট একটা পার্সন আমার লাইফের। আমি হ্যাঁ, তোর হাসি দেখে অনেকটা গেস করছি। একজন ড্যাশিং ক্রিকেটার, ব্যাটসম্যান। এখন খেলে? এখন খেলে না। তামিম ইকবাল। Yes! আচ্ছা, বাংলাদেশের ফুটবলের কেউ যার চুল পাখির বাসার মতো। হামজা চৌধুরী। So, এবার আপুর পালা। আপনার কাছে হচ্ছে ছবিগুলো রয়েছে সেলিব্রিটিদের, আপনি না দেখে ভাইয়াকে দেখাবেন এবং আচ্ছা। তিনি গেস করবেন, ক্লু দিবেন। ওকে, তো তোমার অনেক পছন্দের এবং যারা দেখলে তোমার আমার কথা অনেক মনে হয়, এবং
সে তোমারও অনেক জীবনের আপন এবং পছন্দ। ক্রিকেট প্লেয়ার? না, ও ক্রিকেট প্লেয়ার না, ও হচ্ছে তোমারই রক্তের কেউ। তাসফিন? হ্যাঁ, তাসকিন। আল্লাহ, আল্লাহ, এটা সুন্দর ছিল। অনেক সুন্দর, এবং হ্যাঁ, যাকে এটা দেখলে রাখতে তাসকিন আহমেদের কথা আপনার মনে পড়ে। আল্লাহ। এটা ভালো ক্লু ছিল। নাও, রেডি। আহ, যে হচ্ছে একজন অনেক ফেমাস এবং বেশ লম্বা সময় ধরে একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস, যে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়া বিভিন্ন জায়গায় অভিনয় করেছে এবং যাকে বুঝে গেছি, এভারগ্রিন বলা হয়। জয়া আহসান। হ্যাঁ, নেক্সট ওয়ান। এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। আহ, যে হচ্ছে উম, আমার সুখে থাকার ওয়ান অফ দ্য মূল কারণ। আমি Right. এক নাম্বার ক্লু আল্লাহ। আল্লাহ। থাকার একমাত্র কারণ। মূল কারণ, মূল কারণ। দারুণ। কি সুন্দর ছবি দিছে, দেখছো? বাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও। যে হচ্ছে আমার বাংলাদেশি প্লেয়ারদের সর্বপ্রথম আইডল, যারা ছোট থেকে আমি যার খেলা অনেক পছন্দ করি। মাশরাফি ভাইয়া। হ্যাঁ, right. এটা অনেক সহজ, তাই না? হ্যাঁ, আমি Last বললাম one. না ওনাকেই চিনি। হ্যাঁ, লাস্ট ওয়ান। যে হচ্ছে আমাদের বাংলাদেশের ডেথ বোলার এর কিং, যে হচ্ছে মানে ডেথ বোলার মানে হচ্ছে শেষের দিকে বল করতে আসে, যার বল কেউ বুঝে না ঠিক মতো, অনেক উইকেট নেয় এবং বিশ্বে তার অনেক নাম। বিশ্ব নাম। এবং ক্রিকেটার। হ্যাঁ, সে ক্রিকেটার, সে একজন বাহাত দিয়ে বল করে, হ্যাঁ, সে এখনো খেলতেছে বাংলাদেশ। মুস্তাফিজ ভাই, হ্যাঁ, ইউ আর রাইট। দারুণ। কাটার মাস্টার। সো এখানে দেখা যাচ্ছে যে গেস দ্য সেলিব্রিটিতে দুইজনই হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে, মানে কি বলে শেয়ানে শেয়ানে যে টক্কর, দুইজনই সবগুলো সুন্দর করে গেস করেছেন এবং ক্লুগুলো ইন্টারেস্টিং ছিল। সো আমার হচ্ছে Lovely, দুইজনই lovely, এখানেও উইনার। দ্যাট ওয়াজ এ গুড গেম। আসলে ইন্টারেস্টিং ছিল, আমার ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ঈদ ফেস্টে কিন্তু আমরা অনেক আজকে ফান করলাম, অনেক আড্ডা দিলাম, এবং যে সেগমেন্টগুলো ইন্টারেস্টিং ওয়েতে শেষ করেছে, আমার কাছে মনে হয়েছে দুইজনই আমার কাছে বিজয়ী। সো কাউকে আমি একটু এগিয়ে বা পিছিয়ে রাখছি না। সেই জন্য বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে আপনাদের দুজনের প্রতি অনেক অনেক ভালোবাসা। সবসময় যেন এই লাভ স্টোরি, এই বন্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক এভাবেই থাকে। আমরা যেন সবসময় প্রাউডলি এটা দেখতে পাই, বলতে পারি। সো আপনাদের জন্য অনেক ভালোবাসা, এবং সেই সাথে ছোট্ট দুটো গিফট হ্যাম্পার হচ্ছে বিডি Thank you ক্রিক very টাইমের much. পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনাদের জন্য ঈদের অনেক অনেক ভালোবাসা, আর দর্শকদের জন্য যদি আপনারা কিছু বলতে চান বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই সবার পরিবারের এবং প্রিয়জনদের সাথে ভালো মতো ঈদটা উদযাপন করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, ঈদ ফেস্টে আজকে আমরা কিন্তু জেনে নিলাম তাসকিন আহমেদ এবং তার লাইফ পার্টনারের স্টোরি, তাদের ডেডিকেশন, তাদের আসলে স্যাক্রিফাইস, সবকিছু। একজন ক্রিকেটার কিংবা একজন সাকসেসফুল মানুষ হতে হলে তার ফ্যামিলির স্যাক্রিফাইসটা কিন্তু অনেক বেশি দরকার হয়, ডেডিকেশন এবং হার্ড ওয়ার্কিং এর পাশাপাশি। সো ফ্যামিলি ইম্পর্টেন্ট, ফ্যামিলি আমাদের সবার জন্য সুখের মূল হিসেবেই থাকবে বলে আমি বিশ্বাস করি। আর এজন্য আমরা ফ্যামিলিকে ভালোবাসবো, আমরা যে যেখানেই থাকি না কেন। ঈদের আনন্দে সবাই আসলে ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটবে, সেই প্রত্যাশা রাখছি। বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।